হ্যালো, কি অবস্থা সবার? আমরা চলে আসছি আজকে নতুন আরো একটা মাস্টার ক্লাসে। আমাদের তাপগতিবিদ্যার ক্লাস চলতেছে এবং আমরা আজকে তার ৫ নাম্বার লেকচারে চলে আসছি। সো আজকের লেকচারেও বেশ ইন্টারেস্টিং কিছু টপিকস আছে। চলো একটু দেখে নিই আজকে আমরা কি টপিক কভার করতেছি। সো আমাদের আজকের দুইটা টপিক, তার মধ্যে প্রথমটা হলো রেফ্রিজারেটর, তারপরটা হলো এনট্রপি। সো রেফ্রিজারেটরের মধ্যে কার্নো সাইকেলের যে আমরা ব্লক ডায়াগ্রামটা পড়ছিলাম, মনে আছে নিশ্চয়ই? কার্নো ইঞ্জিনের জন্য আর কি, যে কোনো তাপীয় ইঞ্জিনের ওইরকম একটা ব্লক ডায়াগ্রাম থেকে রেফ্রিজারেটরের মেথড কিভাবে করা যেতে পারে ইজিলি, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর সাথে তোমার এন্ট্রপির চেঞ্জ নিয়ে আমাদের বইয়ে যতটুকু আছে, এটা আসলে ভাস্ট একটা টপিক এন্ট্রপি। সো আমাদের বইয়ে যতটুকু আছে সেগুলো নিয়ে আসলে কিভাবে তাড়াতাড়ি করে ফেলতে পারো সেটা দেখার চেষ্টা করবো। চলো তাইলে দেরি না করে আমরা শুরু করে দেই। আমরা শুরুতে তাইলে যাবো একটু রেফ্রিজারেটরের টপিক গুলাতে। খুব আহামরি আসলে জনপ্রিয় টপিক না, ঠিক আছে, বাট স্টিল অঙ্ক আসছে এখান থেকে এবং অঙ্কগুলো খুব সোজা সোজা। সব থেকে বড় কথা, এটা না পারলে কষ্ট লাগবে, ঠিক আছে? সো এই জন্য শিখে যাওয়া ভালো। চলো একটু ছোট্ট করে আমরা থিওরি গুলা রিভিউ করে নিই রেফ্রিজারেটর। সো প্রথম কথা হলো, রেফ্রিজারেটর অ্যাকচুয়ালি কাজ করে কি, সোজা বাংলায় যদি বলি। রেফ্রিজারেটর হইলো গিয়ে আমাদের নর্মাল যে হিট ফ্লো এর প্রসেস আছে এটাকে উল্টায় দেয়, ঠিক আছে? নর্মাল হিট ফ্লো কিরকম হয়? হাই টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার হিট যেতে থাকে, উচ্চ তাপমাত্রার বস্তুটা হিট ছেড়ে দেয়, আর হইলো তোমার যেটা কম তাপমাত্রা আছে সেটা হিট গ্রহণ করে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো কাহিনী হইলো গিয়ে রেফ্রিজারেটর করে ঠিক উল্টা কাজ। তুমি চিন্তা করো, তোমার ফ্রিজের ভেতরটা ঠান্ডা, রাইট? বাট তুমি যখন গরম কিছু এটার ভিতরে আবার রাখছো বা নর্মাল টেম্পারেচারে ধরো নর্মাল পানি রাখতেছো, তুমি এক্সপেক্ট করতেছো যে ওই ঠান্ডাতে রাখার পরে ফ্রিজটা তোমার নর্মাল পানির থেকে আরো ঠান্ডা করে দিবে। মানে ঠান্ডা জায়গার থেকে সে তখন হিট এক্সট্রাক্ট করে নিয়ে এসে বাইরে গরম জায়গায় ছাড়বে। কারণ ফ্রিজের তুলনায় কি বাইরেটা, আমাদের যে পরিবেশ আছে সেটা উত্তপ্ত বা উষ্ণ বা গরম সোজা হিসাবে। তো তুমি যখন পানির বোতল রাখতেছো, তুমি এক্সপেক্ট করতেছো ওই পানির বোতলের যে এক্সট্রা হিটটা সেটাও ফ্রিজ শুষে নিয়ে বাইরে ছেড়ে দিবে। দ্যাট মিনস ফ্রিজ আসলে কি করতেছে, বা আমাদের যে রেফ্রিজারেটর আছে এটা আসলে কি করতেছে, ঠান্ডাকে আরো ঠান্ডা করতেছে। অর্থাৎ ঠান্ডা জায়গা থেকে হিট শুষে নিয়ে সেটা সে হইল গিয়ে ছাড়তেছে পরিবেশের উচ্চ তাপমাত্রায়। সো এই আইডিয়াটাই যদি এখানে খাটাই, এখানেও তাইলে ফুল ব্যাপারটা এরকমই, একটা থাকবে হট রিজার্ভার আর একটা থাকবে হলো কোল্ড রিজার্ভার। সো এই যে হট রিজার্ভার যেটাকে বলতেছি, এটা আমাদের হইলো গিয়ে উচ্চ তাপমাত্রার পরিবেশ, তাই না? এটাকে আমরা বলতেছি হইলো উচ্চ তাপমাত্রার পরিবেশ। কোথায় এটা? পরিবেশে। তোমরা তোমাদের বাসায় যদি পুরাতন দিনের ফ্রিজ টিজ লাগানো থাকে কারণ, তাহলে দেখবা যে পিছনে একটা তার জালি দেওয়া থাকে। সো ওই তার জালি থেকে কিন্তু ঘরের মধ্যে হিট আস্তে আস্তে ছাড়তে থাকে, উচ্চ তাপমাত্রা পরিবেশ। আর এই যে নিচে কোল্ড রিজার্ভার যেটা লিখতেছি আমরা, এটাকে আমরা বলতেছি হইলো গিয়ে এটা নিম্ন তাপমাত্রার তাপ আধার, ঠিক আছে? এটা হইলো আমার নিম্ন তাপমাত্রার তাপ আধার, এবং এটা হলো ফ্রিজের ভিতরে। ঠিক আছে, এটা ফ্রিজের ভিতরে, ওইটা হলো পরিবেশে। এই দুইটা জিনিস বোঝাটা জরুরি। তাহলে ফ্রিজের ভিতর অলরেডি ঠান্ডা, আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছি নীল কালার দিয়ে একটা বরফ বরফ ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, ফ্রিজের ভিতরটা এটা হলো ঠান্ডা আছে, আমি ওখানে নিয়ে হিট ছাড়তে চাই, তাহলে নর্মাল হিট ফ্লো এর কিন্তু আমি এগেইনস্টে কাজ করতেছি। আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু বলেই যে এটা কখনো সম্ভব না, বাহ্যিক কোনো যন্ত্রের সাহায্য ছাড়া কখনোই তুমি মানে পরিবেশের যে শীতলতম অংশ আছে সেখান থেকে হিট শোষণ করে নিয়ে তার থেকে উষ্ণতর অংশে হিট ছাড়তে পারবা, এটা কখনো সম্ভব না। দ্যাট ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। যদি করতে চাও তাইলে বাহ্যিক একটা যন্ত্রের সাহায্য লাগবে। সো বাহ্যিক যন্ত্রের সাহায্য লাগে, এই যন্ত্রটাই হইলো আমার রেফ্রিজারেটরের যে কম্প্রেসর থাকে, সেটা কম্প্রেসর কিছু পরিমাণ কাজ করে এবং যার ফলে এটা সম্ভব হয়। সো লেটস সে আমরা ধরলাম যে এটাকে ঠান্ডা তো করতে হবে, তাই না? আমার যদি ধরো পানির বোতল রাখলাম বা খাবার রাখলাম নিয়ে, ফ্রিজ অলরেডি ঠান্ডা আছে জানি, ফ্রিজ অলরেডি ঠান্ডা আছে। আমি বললাম যে ফ্রিজের যে টেম্পারেচার দ্যাট ইজ টি লোয়ার, এল দিলাম, এল দিয়ে লো বুঝাইলাম। আর বাইরের পরিবেশের যে টেম্পারেচার সেটাকে টি এইচ দিলাম, হায়ার দিয়ে বুঝাইলাম। তো যেটা বলতেছি যে লেটসে এখান থেকে সে কিছু পরিমাণ হিট গ্রহণ করলো, নাম দিয়ে দিলাম এটার কিউএল। কিউএল পরিমাণ হিট শোষণ করলো, শোষণ করে আমি বলতেছি সেটা নিয়ে
আমার ছাড়তে হবে টি হায়ারে, এমনি এমনি তো হবে না, তাহলে যন্ত্র দিয়ে কাজ করতে হবে। তো তখন আমরা পুশ করি কোনো একটা যন্ত্র দিয়ে, এক্সট্রা কিছু কাজ তার মধ্যে সাপ্লাই করি, রাইট? সো এখানে কিছু পরিমাণ ইনপুট ওয়ার্ক দেওয়া হয়, এটাকে ডাব্লিউ ইন বললাম। এই যে কাজটা করতেছি এটা কি দিয়ে করি? কম্প্রেসার, দেখবো ফ্রিজের একটা প্লাগ থাকে, সেটাকে নিয়ে ইলেকট্রিক পোর্টের মধ্যে লাগাইতে হয়। তাহলে ওই যে ইলেকট্রিক্যাল এনার্জি আছে সেটাই কনভার্ট হয়ে এখানে ধাক্কা মারতেছে কাইন্ড অফ, এটা এখান থেকে নিজে নিজে উঠতে পারে না, একটা ধাক্কা মারতেছে। তাহলে দেখো লেটস সে এখান থেকে 5 জুল শোষণ করছে, তুমি আরো 3 জুল দিয়ে ধাক্কা মারছো, তাহলে উপরে গিয়ে ছাড়ার সময় এনার্জি তো কনজার্ভড, রাইট? মোট শক্তি তো স্থির। তাহলে উপরে গিয়ে যখন ছাড়তেছে তখন কিন্তু ছাড়বে বেশি পরিমাণে, এই কিউএল আর ডাব্লিউ এর দুইটার যোগফল হয়ে আলটিমেটলি উপরে গিয়ে ছাড়বে সে কিউএইচ পরিমাণ। তাহলে এখান থেকে যদি ইকুয়েশন বানাইতে চাই আবার এই হিট ফ্লো ডায়াগ্রাম থেকে, তাহলে আমরা দেখো ছোট্ট করে বলতে পারবো এই যে কিউ হায়ার যেটা আছে, যা ছাড়তেছে দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি যা শোষণ করছে প্লাস ইনপুট ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এটা হলো বাইরে বর্জিত, এটাকে আমরা বলতেছি এবার তাহলে বর্জিত তাপ, পরিবেশে বর্জিত তাপ। এই কিউএল যেটা আছে, এই কিউএলটাকে বলতেছি প্রকোষ্ঠ থেকে শোষিত তাপ, প্রকোষ্ঠ থেকে শোষিত তাপ, এবং ডাব্লিউ ইনটা হইছে আমার ইনপুট ওয়ার্ক, বা সোজা হিসাবে বলতে পারি ইনপুট এনার্জি। এটাকে আমরা ইনপুট এনার্জিও বলতে পারি। খুবই ভালো কথা, একটা গ্যাঞ্জাম আছে। দেখো আমরা আউটপুট বললে সাধারণত ধরে নিই বাইরে যেটা ছাড়তেছে ব্যাপারটা, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। চিন্তা করে আমি বলছিলাম কি, আমরা যখন দক্ষতা টাইপের কিছু একটা হিসাব করব, লেটস সে আমি ধরে নিলাম এখানে দক্ষতা টাইপের কিছু একটা হিসাব করা হচ্ছে। সো এই যে দক্ষতা হিসাব করবা, দক্ষতাকে ইটা দিয়ে দেখাইলেই ইটা সমান কি আসে? আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট, এরকম কিছুই তো আসবে। তো এইখানে তাইলে আউটপুট আর ইনপুট আইডেন্টিফাই করাটা জরুরি। ইনপুট তো অলরেডি বারবার বলতেছি, এখান থেকে বোঝারই কথা। তাইলে দিস ইজ ইউর ইনপুট। এবার এই যে দুইটা আছে কিউএল আর কিউএইচ, এদের মধ্যে কোনটা আসলে আউটপুট? দেখে এটাকে আউটপুট আউটপুট লাগতেছে, কিন্তু মনে করে দেখো আমরা বলছিলাম এখানে যে আউটপুট বসে এটা আসলে দেখতে আউটপুট না, কি হইতে হবে? ডিজায়ার্ড আউটপুট। যা চাইতেছো সেটা কতটুকু পাইছো। চিন্তা করে দেখো তাইলে চাইছোটা কি? চাইছিলাম ফ্রিজ ঠান্ডা হোক। ফ্রিজ কতটা ঠান্ডা হয়েছে এটা কি এটা দিয়ে ডিটারমাইন্ড হয় নাকি এটা দিয়ে ডিটারমাইন্ড হয়? ফ্রিজ থেকে যত বেশি হিট সরে যাবে তত হইলো ফ্রিজ ঠান্ডা হবে। তাহলে সোজা হিসাবে এটাকে আমরা বলতেছি হইলো গিয়ে কুলিং ইফেক্ট, যে কতটুকু ঠান্ডা হয়েছে, কুলিং ইফেক্ট। এন্ড এজ এ রেজাল্ট এই যে কিউএলটা, এটাকে আমরা বলতেছি আমাদের ডিজায়ার্ড আউটপুট। এটাই কিন্তু আমাদের ডিজায়ার্ড আউটপুট, যে আমি যখন আমার বাহ্যিক কম্প্রেসার দিয়ে ডাব্লিউ পরিমাণ কাজ সাপ্লাই দিচ্ছি, তখন সে রেফ্রিজারেটরের ভেতর থেকে প্রকোষ্ঠ থেকে কত বেশি পরিমাণে হিট নিয়ে আসতে পারতেছে। এটাকেই আমরা বলতেছি হলো দক্ষতার মতো। তো একটু এখানে একটা কন্ট্রাডিকশনের ব্যাপার হচ্ছে, নরমালি ইঞ্জিনে কি হয়, যা সাপ্লাই দেয় তারই একটা অংশ কাজে রূপান্তর করে। এখানে কিন্তু ব্যাপারটা তা না। যেই কারণে নরমাল ইঞ্জিনে কি হয়, যে যা দিচ্ছ তার একটা অংশ কাজে হয়, তাই দক্ষতা সবসময় 1-এর থেকে কম হয় বা 100%-এর মধ্যে হয়। এখানে কিন্তু ব্যাপারটা তা না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক করে তুমি এখান থেকে কিছু পরিমাণ হিট মানে এক্সট্রাক্ট করে নিচ্ছ। সো এই যে ব্যাপারটা, কখনোই এটা এরকম লিমিটেড থাকে না যে এখানে যা সাপ্লাই দিচ্ছ তারই একটা অংশ সে তুলে নিচ্ছে, না, নাথিং লাইক দ্যাট। এখানে 3 জুল সাপ্লাই দিলে এখান থেকে 5 জুল হিট শোষণ করতেই পারে, 4 জুল হিট শোষণ করতেই পারে, 3-এর থেকে বেশি সে শোষণ করতেই পারে। যেই কারণে দক্ষতা আমরা সাধারণত বলে অভ্যস্ত যে 1-এর থেকে বেশি হয় না, এই কারণে এই জিনিসটাকে আর দক্ষতা বলাই হয় না, এবং এটাকেও ইটা দিয়ে দেখানো হয় না। রাদার এটার একটা নতুন নাম দিয়ে দেওয়া হয়, এটাকে আমরা বলি হলো কোএফিসিয়েন্ট of performance, coefficient of performance। এটার মানে আসলে কি বাংলায় যদি বলো,
তাইলে বাংলায় বলে কার্যকৃত সহগ, ইংলিশে দেখবা সব জায়গায় সিওপি বলি আমরা। এসি কিনলে বা ফ্রিজ কিনলে এগুলার দেখবা নিচে সিওপি লেখা থাকে, অনেক বই এটাকে কে দিয়ে দেখায়। সো আলটিমেটলি সিওপি যদি ক্যালকুলেট করতে চাই, সিওপি তাইলে কি হবে চিন্তা করে দেখো। আউটপুট কি বলতো? আউটপুট হলো আমার কুলিং ইফেক্ট কতটুকু পাইছো। সো আউটপুট যদি কুলিং ইফেক্টটাই হয়, কুলিং ইফেক্টটা আমাকে কতটুকু দিচ্ছে, কিউ এল পরিমাণে কুলিং ইফেক্ট দিচ্ছে, আর সাথে তোমার এটা হলো ডাব্লিউ ইন। তাইলে হিটের রেসপেক্টে যদি লিখি, সিওপি সমান কি দাঁড়ায় যাচ্ছে বলতো? কিউ এল ডিভাইডেড বাই এটা হয়ে যাবে তাইলে কিউ এইচ মাইনাস কিউ এল। ঠিক আছে? সো এই যে তোমার কতটুকু হিট শোষণ করলো আর কতটুকু হিট রিজেক্ট করলো, এই দুইটা দিয়ে আমরা এই সিওপি কে সুন্দর করে একটা ইকুয়েশন বদ্ধ করে ফেললাম আর কি। এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এবার তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রেও দেখছিলাম এরকম যখন কিউ এর রাশিমালা পাই, প্রত্যগামী হইলে আরেকটা সম্পর্ক পাওয়া যায়। সো আমরা বলতেছি যে যদি এটা প্রত্যগামী হয় বা রিভার্সিবল যদি রেফ্রিজারেটর হয়, রিভার্সিবল রেফ্রিজারেটর হইলে তোমার ওই যে এই সেম জায়গাগুলোতে টি দিয়ে বসায় দিতে পারো, সিওপি ইকুয়ালস টু টি লোয়ার ডিভাইডেড বাই টি হায়ার মাইনাস টি লোয়ার। এবং তাইলে সিওপি অবশ্যই একের থেকে বেশি হইতে কিন্তু পারবে, এবং আসলে যত বেশি হবে তত ভালো হইলো গিয়ে সে ঠান্ডা করতে পারে। মানে চিন্তা করো, যার সিওপি যত বেশি সে আসলে অল্প পরিমাণ কাজ করলেই বেশি হিট এক্সট্রাক্ট করে নিবে, মানে ফ্রিজ তাড়াতাড়ি ঠান্ডা হবে। ঠিক আছে? তো এই হলো ফ্রিজ সংক্রান্ত কথাবার্তা। অঙ্ক করে ফেলি, একটা রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ সিওপি, সিওপি এর ভ্যালু বলতেছে 4.6। ঠান্ডা প্রকোষ্ঠ থেকে প্রতি চক্রে 250 জুল অপসারণ করলে প্রতি চক্রে কৃত কাজের পরিমাণ কত? সো এই কৃত কাজটা কার কৃত কাজ? এটা অ্যাকচুয়ালি কম্প্রেসারের কৃত কাজ। কৃত কাজ ডাব্লিউ ইন যেটাকে বলতেছি। তাহলে আমরা সিওপি সমান কি শিখছি? সিওপি সমান হলো কিউএল বাই ডাব্লিউ ইন। কতটুকু অপসারণ করছে সেটা জানি, তাহলে ডাব্লিউ ইন হয়ে যাবে হইলো গিয়ে, অপসারণ করছে 250 জুল, আর এটা কত 4.6, ভাগ দিয়ে দাও একটু 250 কে 4.6 দিয়ে। দেখো দেখতে কঠিন লাগে কিন্তু অঙ্ক আসলে কতটা সোজা, তাই না? সো 250 ডিভাইডেড বাই 4.6 করে নিলাম, কত চলে আসতেছে বলো তো? 54.35, 54.35 জুল। দ্যাটস ইট, এটাই আনসার। দেখি একটু কই আছে 54.35, যেহেতু তার মানে আমি মোটামুটি এটাকে আনসার বলে দিতে পারি, রাইট? 54 জুল। আচ্ছা, সো এইটা যদি হয়, এর পরের কোশ্চেনটা দেখো, একটা ফ্রিজের মোটরের ক্ষমতা, বেসিক্যালি এটা কম্প্রেসর হওয়ার কথা, যাই হোক মোটর দিছে 200 ওয়াট। যদি ঠান্ডা প্রকোষ্ঠের তাপমাত্রা 270 কেলভিন এবং বাহিরের তাপমাত্রা 300 কেলভিন হয়, তাহলে 100 মিনিটে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে সর্বোচ্চ কি পরিমাণ তাপ পাওয়া যাবে? সো ঠান্ডা প্রকোষ্ঠ থেকে একটু দেখো, এটা ঠান্ডা প্রকোষ্ঠ থেকে তাপ, তাইলে এটা আসলে কি এক্সট্রাক্টেড হিট না? তাহলে সোজা হিসাবে যদি বলি 100 মিনিট তো টাইম দেওয়া আছে, পাওয়ারও দেওয়া আছে, তাহলে ডাব্লিউ ইন কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি। ডাব্লিউ ইন 100 মিনিটে কত হবে বলো তো? তোমার 100 ইন্টু 60 প্রথম কথা, সেকেন্ডে নিয়ে গেলাম টাইম, তার সাথে পাওয়ার গুণ করে দাও 200 ওয়াট, তাহলে কত হয়ে যাবে? 6 দুগুণে 12, ওকে, 60 ইন্টু 100 ইন্টু 200 চলে আসতেছে 1.2 10 টু দি পাওয়ার 6, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আচ্ছা, এবার তোমাকে বলে দিছে হইলো গিয়ে টেম্পারেচার গুলা কত, তাহলে এখান থেকে একটু হিসাব করি। সিওপি ইজ ইকুয়াল টু
TL বাই TH মাইনাস TL এবং COP সমানই আবার আমরা লিখতে পারি কি QL ডিভাইডেড বাই WIN। জানতে তো চাইছি এটা QL এর মান কত, তাই না? সো এটা সমান জাস্ট এখন ভ্যালু বসায় দিলেই চলবে, TL বাই TH মাইনাস TL বসায় দাও, তাইলে QL এটার ভ্যালু চলে আসবে। এখানে কত ছিল? T লোয়ার, তার মানে হলো 270 আর 300 ছিল, এখানে হয়ে যাবে 270, এটা 300 মাইনাস 270 ইন্টু 1.2 10 টু দি পাওয়ার 6, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে এটাই যদি হয় কত হয় একটু দেখি, 270 বাই 300 মাইনাস 270 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে চলে আসতেছে হলো 10.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ওকে, সো এই হইলো মোটামুটি আনসার। সহজ জিনিস, কোনো লস টস হিসাব করি নাই, তাই জন্য এখানে সর্বোচ্চ চলে আসছে, তার মানে হলো উইদাউট লস। বা আরো সহজে যদি বলি, এটা আসলে আমরা একটা কার্নো রেফ্রিজারেটর বিবেচনা করতেছি, মানে একেবারে আইডিয়াল রেফ্রিজারেটর আর কি। ওকে, সো রেফ্রিজারেটরের কাহিনী খতম, এরপর আমরা চলে যাচ্ছি এন্ট্রপিতে। সো এন্ট্রপি নিয়ে কথাবার্তা বলবো, তার আগে একটু দেখে নাও, এখান থেকে কিন্তু রেগুলার কোশ্চেন আসে। বাট মজার ব্যাপার কি জানো, এই কোশ্চেন গুলা সেম প্যাটার্নের, যা আসছে সব একই কোশ্চেন আসছে, তুমি যদি একটা পারো বাকি সবগুলো এমনিই পারবা। সো আমরা ছোট ছোট করে একটু একটু আলোচনা করব। প্রথম কথা, এন্ট্রপি বইয়ের মধ্যে আসলে খুব অনেক কিছু লিখে ফেলছে, কিন্তু খুব ভালো করে কিছু বলা নাই। সো সহজ কথায় যদি বলি যে ইয়েস, ওয়ান কাইন্ড অফ এটাকে তুমি বিশৃঙ্খলতার পরিমাপ বলতে পারো, বাট যেভাবে আমরা বলতেছি ব্যাপারটা মোটেও এটার সাথে এভাবে রিলেটেড না আর কি। তো আমি জাস্ট সহজ করে যদি বলি, তোমার বইয়ের মধ্যে এন্ট্রপির চেঞ্জ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। কোন একটা থার্মোডাইনামিক প্রসেস যখন ঘটে, সো তখন এন্ট্রপিকেও তুমি আর কি একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারো, থার্মোডাইনামিক ভেরিয়েবল এন্ট্রপি চিন্তা করতে পারো। সো এটার মান চেঞ্জ হয়, ঠিক আছে? সো এন্ট্রপির আমরা যেরকম চাপের পরম মান জানি যে হ্যাঁ এখানে চাপ এত, এন্ট্রপির পরম মান আমাদের বই অনুযায়ী যদি বলি জানা যায় না, ঠিক আছে? বাট বর্তমানে অ্যাকচুয়ালি আমরা তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ছি, আরো একটা ল আছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। সো ওইভাবে যদি আগাও অ্যাকচুয়ালি ওখানে গিয়ে এন্ট্রপিকে ডিফাইন করা হয়েছে, বাট আমাদের বইয়ে এগুলা নাই, এগুলা নিয়ে কথাবার্তা আমরা বলবো না। আমরা আমাদের মতো করে যদি আমাদের লেভেলে বলি তাইলে ওকে, এন্ট্রপি আমরা পরম মান জানতে পারি না, বাট ওটা নিয়ে আমার মাথা ব্যথাও নাই। আমাদের বইয়ে হিসাব শুরুই হয় হলো সেই ডেফিনেশন থেকে যে চেঞ্জ অফ এন্ট্রপি আমরা কিভাবে বাইর করব। যে কোনো একটা থার্মোডাইনামিক প্রসেসে কোনো একটা সিস্টেমে যদি হিট ট্রান্সফারের পরিমাণ ডিকিউ হয় এবং তার টেম্পারেচার যদি ডিটি হয়, তাহলে ওই স্মল অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফারের জন্য যে তোমার চেঞ্জ অফ এন্ট্রপি আছে, তাইলে এটা একটু মাথায় রেখে এখানে আমরা হিসাব করতেছিটা কি, তোমার এন্ট্রপির পরিবর্তন, চেঞ্জ ইন এন্ট্রপি, ঠিক আছে? এটা মনে রাখাটা জরুরি। আমরা হিসাবই করতেছি হইলো এন্ট্রপির পরিবর্তন কতটা হইলো। তাহলে এন্ট্রপির পরিবর্তন ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই কিউ, স্মল অ্যামাউন্ট অফ হিটের জন্য। এখন এটা প্রসেস টু প্রসেস ভ্যারি করবে যে তোমার আসলে টোটাল এন্ট্রপির চেঞ্জ কতটুকু হইতেছে। লাইক যে কোনো থার্মোডাইনামিক প্রসেসের জন্য তুমি এখান থেকে এন্ট্রপির চেঞ্জ বাইর করতে পারো। সো আমরা প্রথমে একটা কেস যদি চিন্তা করি যে তোমার সলিড বা লিকুইডের ক্ষেত্রে, সলিড বা লিকুইডের ক্ষেত্রে এখানে দুই ধরনের কেস আসতে পারে, ঠিক আছে? সলিড বা লিকুইডের ক্ষেত্রে দুই ধরনের কেস আসতে পারে। এক, তারা ফেজ চেঞ্জ করতেছে, ফেজ চেঞ্জ বা দশা পরিবর্তন। দশা পরিবর্তনের সময় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, দশা পরিবর্তনে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সো টি কনস্ট্যান্ট থাকলে আমি অ্যাকচুয়ালি যদি ওই যে ডিএসটা কি, খুব স্মল অ্যামাউন্ট অফ হিটের জন্য স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন এন্ট্রপি, তাইলে টি কনস্ট্যান্ট থাকলে আমি এখান থেকে কিন্তু দিন শেষে বলতে পারবো যে টোটাল ডেল্টা এস ইজ ইকুয়াল টু, এটা কি হবে আসলে ওই যে এরকম করি না ডি কিউ বাই টি, এটা লিখলে আসলে কি দাঁড়াবে, এটা হয়ে যাবে টোটাল ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। এবার এই যে দশা পরিবর্তনের ডেল্টা কিউ লাগে, এটার কিন্তু একটা নাম আছে। দশা পরিবর্তন বলতে আসলে কি বোঝাচ্ছি,
কঠিনটা তরল হচ্ছে, তরলটা বায়বীয় হচ্ছে, এইগুলার কথা বলতেছি। অথবা চিন্তা করো তুমি যে তরলটা কঠিন হয়ে যাচ্ছে এই সব ক্ষেত্রে। সো এখানে যখন হয় টেম্পারেচার কনস্ট্যান্ট থেকে কিছু পরিমাণ হিট যেটা সাপ্লাই হয়, এটার কিন্তু একটা নাম আছে, ইংলিশে বলে লেটেন্ট হিট, আমরা বাংলায় বলি হলো সুপ্ত তাপ। এটাকে বলি সুপ্ত তাপ। সো এই যে দেখো সুপ্ত তাপের মান হয়তো তোমাদের জানা থাকে, এল দিয়ে আমরা দেখাই আপেক্ষিক সুপ্ত তাপ, তাই না? আপেক্ষিক সুপ্ত তাপকে এল দিয়ে দেখায় থাকি। সো এই ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু আসে আসলে এম ইন্টু এল। এখন দুই ধরনের আছে, যদি ফিউশন হয় মানে হলো আমরা বলতেছি যেটা যে গলন যদি ঘটে, মানে কঠিন থেকে তরল হইতেছে, এই সব ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা বলি লেটেন্ট হিট অফ ফিউশন, এলএফ দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আর তুমি যদি বাষ্পীভবন করো, মানে ধরো তোমার তরলটা হলো বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলতেছি হলো ভ্যাপারাইজেশন। সো ওই ক্ষেত্রে যেটা আসে লেটেন্ট হিট, সেটাকে বলতেছি লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন বা বাষ্পীভবনের সুপ্ত তাপ। আচ্ছা, সো মোদ্দা কথা আমি এল দিয়ে দেখাইলাম, ইট ক্যান বি এলএফ অথবা হইতে পারে এলভি, যে কোনোটাই হইতে পারে। তাহলে এফ ইউজ করতেছি হলো ফিউশনের জন্য, ভি ইউজ করতেছি ভ্যাপারাইজেশনের জন্য। সো দুইটা মান মুখস্থ রাখতে হয় পানির জন্য। তোমার লেটেন্ট হিট অফ ফিউশনের মান মনে হয় 3.36 ইন্টু 10⁵, আর লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন 2.268 10⁶। এগুলা বইয়ের মধ্যে পাবা বা ডাটা দেওয়া থাকবে, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কেস আমি কোথায় আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো গিয়ে তোমার দশা পরিবর্তন ছাড়াও এমনিতে ধরো তুমি একটা লেটস সে তোমার পেরেক নিলা, কিংবা তোমার অ্যালুমিনিয়ামের টুকরা নিলা, বা এনিথিং, পানি নিলা, হিট দিলে পরে গরম হয় না? বা তুমি যদি হিট সরাই নিতে থাকো, সামহাও যদি সে আসলে তার থেকে ঠান্ডা কাউকে পায়, তাহলে সে তো হিট ছেড়ে দেয়। সো এই যে গরম হইতেছে বা ঠান্ডা হইতেছে, টেম্পারেচার যখন চেঞ্জ হয়, আমরা এই যে বলতেছি টেম্পারেচার যখন চেঞ্জ হয় সলিড বা লিকুইডের, তখন কিন্তু আমরা ওই যে হিট ট্রান্সফারের একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে তাপমাত্রা পরিবর্তন হইলে যে পরিমাণ হিট গ্রহণ করতেছে সেটা হলো গিয়ে এমএস ডেল্টা থিটা দিয়ে দেখাইতাম। সো ডেল্টা থিটা তো আসলে তুমি সেলসিয়াসে মাপো আর কেলভিনে মাপো, মান তো সেম। তাহলে আমি যদি, যেহেতু টেম্পারেচার চেঞ্জ হইতেছে এবং এন্ট্রপির চেঞ্জ বাইর করতে চাচ্ছি, যেটা আবার টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সো আমি ওই স্মল অ্যামাউন্ট অফ হিট যেটা ডি কিউ, এটাকে দেখাইতে পারবো এভাবে, ডি কিউ ইজ ইকুয়াল টু এম এস ডিটি, রাইট? ডেল্টা থিটাকে জাস্ট ডিটি হিসাবে দেখাইলাম। ইন দ্যাট কেস তোমার এই যে ডিএস, সেটা হয়ে যাবে কিরকম বলতো, এম এস ডিটি ডিভাইডেড বাই টি। সো ফাইনালি এখান থেকে তুমি ডেল্টা এস সমান পাবা কি, ইন্টিগ্রেশন অফ ডিএস, তাইলে এখানে জাস্ট ডিটি বাই টি, লন এর ইন্টিগ্রেশন, এগুলা তো জিনিসপত্র পারোই, কি পেয়ে যাচ্ছ, এমএস লন টি টু বাই টি ওয়ান। এই এতটুকু হইলেই হয়। এই দুইটা ইকুয়েশন হইলো তোমার এখানে দেওয়া আছে, দশা পরিবর্তনের জন্য একটা একটু আগে দেখলাম, আর হইলো তাপমাত্রা পরিবর্তনের জন্য। বাট এই যে দুইটা ইকুয়েশন আমরা দেখাচ্ছি, দুইটা কার জন্য, সলিড বা লিকুইড। বাট আমাদের গ্যাসিয়াস সিস্টেম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আরো বেশ কয়েকটা প্রসেস আমরা পড়ছি, সমচাপ প্রক্রিয়া হইতে পারে, সময়আয়তন প্রক্রিয়া হইতে পারে, কিংবা তোমার ধরো সমষ্ণ প্রক্রিয়া হইতে পারে। সো এই যে প্রসেসগুলা, এই প্রসেসগুলায় তোমার তাইলে এন্ট্রপির চেঞ্জ তুমি কিভাবে বাইর করবা, ছোট করে একটু একটু দেখে নি। তাইলে গ্যাস সিস্টেমের জন্য যদি চিন্তা করি, তাইলে গ্যাসের সিস্টেমের জন্য আমি জাস্ট একটা সহজ দেখাই তোমাকে প্রথমে। লেটস সে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল মানে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি চিন্তা করো। আইসোথার্মাল মানে হলো সমষ্ণ প্রক্রিয়া, টি কনস্ট্যান্ট। তাহলে টি কনস্ট্যান্ট থাকলে এখানে তো কিউ এর মান আমার মুখস্থ, আমি জানি এটা কিউ সমান ডাব্লিউ, রাইট? কিউ সমান ডাব্লিউ হয়। সো এখান থেকে ডেল্টা এস একবারে বাইর করে ফেলা যাবে, কিউ সমান ডাব্লিউ, যেটা হয় হইলো গিয়ে সরি একটু ভুল লিখে ফেলছি, হ্যাঁ। সো কি আসে, ডাব্লিউ এর মান এন আর টি, কিউ সমান টি ডাব্লিউ না, মনে আছে তো, ডেল্টা ইউ জিরো, এনআরটি লন V2 বাই V1 ডিভাইডেড বাই কি, ওই ফিক্সড টেম্পারেচারটা, তাহলে টিটি কাটা চলে গেলে দেখবা সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডেল্টা এস সমান এরকম একটা ইকুয়েশন আছে, এনআর লন V2 বাই V1, এনআর লন V2 ডিভাইডেড বাই V1, এরকম ফর্মুলা পেয়ে যাবে। এখন তুমি চিন্তা করতে পারো, তাইলে আইসোথার্মাল প্রসেসের পাইলাম, আমি যদি একটা সমচাপ বা আইসোবারিক প্রসেসের কথা চিন্তা করি, আইসোবারিক প্রসেস বা সমচাপ প্রক্রিয়ার কথা চিন্তা করি, তাহলে ওই সমচাপ প্রক্রিয়ার জন্য কি দাঁড়াবে চিন্তা করে দেখো। এখানে কিন্তু আবার ডিকিউ সমান
ওই যে পড়ছিলাম এন সিপিডিটি। তাহলে এটার জন্য করলে পরে তুমি কি পাবা, আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে ডেল্টা এস সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এন সিপি ডিটি বাই টি। এই তো করবা, এনসিপি কনস্ট্যান্ট। তাহলে দিন শেষে তোমার কি থাকবে বলতো, যে ডেল্টা এস ফর সমচাপ প্রক্রিয়া ইজ ইকুয়াল টু এনসিপি লন টি টু বাই টি ওয়ান। এই আর কি। সো এখান থেকে তুমি এখন ইয়েও বাইর করতে পারো যে গ্যাসিয়াস একটা সিস্টেমের জন্য যদি আইসো ভলিউমেট্রিক বা আইসোকরিক প্রসেস বা যেটাকে আমরা সম আয়তন প্রক্রিয়া বলতেছি আর কি, ওটা চালাও, তাইলে সেক্ষেত্রে কিরকম আসবে। তো গ্যাসের এগুলো আসলে বইয়ের মধ্যে নাই, এগুলা নিয়ে আসলে মাথায় ঘামানোরও খুব একটা দরকার নাই। আমরা মোস্টলি এগুলার মধ্যেই থাকবো। যা আছে এই দুইটা ইকুয়েশন, এগুলা নিয়েই সব কথাবার্তা হবে। ওইগুলা জাস্ট এমনি তোমার নলেজ বাড়ানোর জন্য বললাম, বাট নট নেসেসারি যে তুমি এগুলা নিয়ে এখন ডিল করতে বসবা। ঠিক আছে, বইয়ের জিনিস পারা অনেক বেশি জরুরি। চলো একটু অঙ্ক করে ফেলি তাইলে। -10°C তাপমাত্রার 10 কেজি বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করলে এন্ট্রপির পরিবর্তন কত হবে। এই যে আপেক্ষিক সুপ্ত তাপগুলোর মান দেওয়া আছে। আচ্ছা, তো একটু তাকাও, এখানে আপেক্ষিক সুপ্ত তাপের মান দেওয়া আছে 80,000 ক্যালোরি পার কেজি। আচ্ছা, এই যে একটা জিনিস ক্যালোরি নিয়ে একটা গ্যাঞ্জাম লাগাইলো, সবকিছু জুলে দেওয়া, এটা একটা ক্যালোরিতে দিছে। তাহলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ল্যাটেন্ট হিট অফ ফিউশন যেটা 80,000 দিছে, তুমি এক মুখস্থ মান বসাইতে পারো, অথবা ক্যালোরিকে কেমনে আমরা জুলে নিই মনে আছে না, 4.2 দিয়ে গুণ করে দিই। সো 4.2 জুল পার কেজি হয়ে যাবে, শেষ কাহিনী। এইটুক করে দাও খালি। তাহলে 80,000 কে 4.2 দিয়ে গুণ করলে কত হয় দেখে নি একটু। 80,000 ইন্টু 4.2 চলে আসতেছে 3,36,000। আমরা যেটা বলি 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি পেয়ে গেলাম। তাহলে আমার ছিল কি -10°C তাপমাত্রার বরফ, এটা 0°C তাপমাত্রার পানি। স্টেপ গুলো একটু দেখি। -10°C আইস আছে, এটা প্রথমে হবে হইলো গিয়ে 0°C এর আইস, দেন এটা হয়ে যাবে 0°C এর ওয়াটার। এই তো দুইটা ফেজ, একটাতে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আর একটাতে টেম্পারেচার ফিক্সড আছে। তাহলে প্রথম স্টেজটাতে ডেল্টা এস 1 যদি বাইর করি, এম হইল 10 কেজি, এস হইল বরফের আপেক্ষিক তাপ। দেখো বরফের আপেক্ষিক তাপ দেওয়া হইলো 0.5 জুল পার কেজি পার কেলভিন। একটু মাথায় রেখো, বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.5, তাহলে দিয়ে দিলাম 0.5 জুল পার কেজি পার কেলভিন। গুড। এরপরে এম এস লনে চলে যাব, লন T2/T1 ক্যালভিনে কিন্তু, হ্যাঁ। তাহলে -10 আর 0 যেহেতু, T2 হইলো উপরে, তার মানে 273 আসছে কত থেকে, 263 থেকে। তাহলে একটু দেখি, মনে রাখবা তাপ গ্রহণ করলে এন্ট্রপি বাড়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো 10 ইন্টু 0.5 ইন্টু লন 273 ডিভাইডেড বাই 263। তাহলে এমএস লন T2/T1 দিয়ে দিলাম আমরা 0.187, 0.187। গুড, এত জুল পার কেলভিন। আচ্ছা, এরপর চলে যাব সেকেন্ড স্টেজে, ডেল্টা এস 2 কত, এটা তাইলে হবে জাস্ট এম এল এফ ডিভাইডেড বাই টি। তাহলে 10 কেজি বরফ ইন্টু 3,36,000, 3,36,000 দিয়ে দিলাম আমরা। তার সাথে কত আসতেছে, টি হইলো গিয়ে 273 ফিক্সড। তাহলে একটু ক্যালকুলেট করে ফেলি। এম হইলো 10 কেজি, আমার 3,36,000 যেহেতু 3.36 10⁵, নিচে 273 দিয়ে ভাগ, এটা চলে আসতেছে 12,307, 12,307.69 জুল পার কেলভিন। সো ফাইনালি যোগ করে দিলে এটার আনসার পেয়ে যাব। তো এটার সাথে তাইলে যোগ করে দিব 0.187, তাইলে আলটিমেটলি ডেল্টা এস হবে হলো 12,307.8793।
এত জুল পার কেলভিন। একটা ছোট্ট জিনিস বলে রাখি, এই অঙ্কের ডাটা এরকম দিছে বলে আসছে, বাট এই যে মানটা, এই মানটা অ্যাকচুয়ালি হইলো গিয়ে তোমার, দেখো এখানে 0.5 জুল পার কেজি পার কেলভিন, আর পানির আপেক্ষিক তাপ এটা দিছে, বাট বরফেরটা অ্যাকচুয়ালি 0.5 না, বরফের তাপটা হইলো গিয়ে তোমার এটা 2100 হয়, অ্যাকচুয়াল ডাটা হইলো 2100। তো এখন ওরা যা ডাটা দিছে এটা দিয়ে আনসার এই আসে তোমার। এখানে আমার পক্ষে ইভেন হিসাব করাও সম্ভব না, জুল পার কেলভিন আসছে, তো আমি ক্যালোরি পার কেলভিনে যাইতে পারি। 12,307 জাস্ট ভাগ করে দিব 12,307.8793, 8793 ডিভাইডেড বাই আমরা করব হইলো গিয়ে কত জানি 4.2, 4.2, তাইলে করে দেখি কত আসে, 2930 আসছে। তাইলে আমি যদি লিখি ডেল্টা এস সমান, তাইলে আসতেছে 2930.45, 30.45 ক্যালোরি পার কেলভিন, তার মানে 2.93 কিলো ক্যালোরি, এভাবে বলতে পারি 2.93 কিলো ক্যালোরি পার কেলভিন। তো যাই হোক, এইখান থেকে আনসার তাইলে এই যে এটার সাথে মিলে যায়, বাট ওই যে বললাম এখানে একটু ঘাপলা আছে কিন্তু, ঠিক আছে, এটা মোটেও 0.5 না, এটা 2100 দিয়ে করা হয়। তো এটা একটু মাথায় রেখে আর কি, এক্সাক্ট ডাটা বললাম, বাট ওদের যা গিভেন ডাটা আছে সেই গিভেন ডাটা অনুযায়ী এটা কারেক্ট আনসার, সমস্যা নেই। আচ্ছা, চলে যাবো তাহলে পরেরটাতে। 20°C তাপমাত্রার 20 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন। তাহলে পানি আছে, পানি থেকে এই যে 20°C এর ওয়াটার আছে, এটা এখান থেকে যাবে হইলো 100°C এর ওয়াটার, দেন যাবে হইলো 100°C এর ভ্যাপার, সরি 100°C এর ভ্যাপার। সো এই তো, এই যদি হয় তোমার প্রসেস, বাই করে ফেলো প্রথমটাতে কতটুকু হচ্ছে, ডেল্টা এস 1 ইজ ইকুয়াল টু এম, 20 কেজি পানি 4200 লন লন T2 বাই T1, তাইলে T2 হইলো গিয়ে তোমার 100 ডিগ্রিতে তুলছো, 373 হয়ে যাবে T2 তে, আর 20 ডিগ্রিতে ছিল, তার মানে 293। চেক করে ফেলো কত হয় এই কেসটা, 20 ইন্টু 4200, এত সুন্দর আনসার আসবে এখন, ইন্টু লন 373 ডিভাইডেড বাই 293, আনসার আসতেছে 20,278, 20,278.08 এত জুল পার কেলভিন। গুড, ডেল্টা এস 2 বাইর করে ফেলো, এম এল ভি, তার মানে এম এর ভ্যালু কত, 20 কেজি, আর এল ভি তো দেওয়া আছে 20 কেজি ইন্টু এই যে 2.26 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এটা কত হবে 373 দিয়ে ভাগ, তাইলে 20 ইন্টু 2.26 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 373, তাহলে এটা চলে আসবে 1,21,179, 1,21,000, সরি সংখ্যা টংখ্যা ভুলে যাচ্ছি, 1,21,179.62 জুল পার কেলভিন। তাহলে ফাইনালি টোটালটা কত আসবে একটু চিন্তা করে দেখো, তাহলে টোটাল ডেল্টা এস দ্যাট উইল বি ইকুয়াল টু এটা প্লাস 20,278, 20,278.08, 1.41 1.414 into 10 to the power 5 joule per Kelvin. Okay, so 1.414 10 to the power 5 joule per Kelvin, এই যে a নাম্বারটা, এটা তো আমাদের সঠিক উত্তর। পারলাম আমরা এটাও। চলে যাব পরেরটাতে, বলতেছে 100°C তাপমাত্রার 1 গ্রাম পানি ও 100°C তাপমাত্রার 1 গ্রাম জলীয় বাষ্পের এক বায়ুমণ্ডলীয় চাপে এন্ট্রপির পার্থক্য কত, এটা জানতে চাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো, 100°C তাপমাত্রার 1 গ্রাম পানি
আর 100°C তাপমাত্রার 1 গ্রাম জলীয় বাষ্প। জাস্ট সিম্পলি চিন্তা করো এদের এন্ট্রপির পার্থক্য। জাস্ট এটাকে এটাতে রূপান্তর করতে যে পরিমাণ এন্ট্রপির পরিবর্তন হয়, এটাই কি এদের মধ্যকার পার্থক্য না? জাস্ট সিম্পলি এইটাই বাইর করবা তুমি, যে এটাকে যদি এটাতে কনভার্ট করতে চাও তাইলে তোমার কি পরিমাণ এন্ট্রপির পরিবর্তন হবে। সো যেহেতু ফেজ চেঞ্জ হচ্ছে 1 গ্রাম বলছে, তার মানে 10⁻³ কেজি m ইন্টু এলভি কত বলছে 540 ক্যালোরি। আচ্ছা, এটা আবার একেবারে পারফেক্টলি দিছে। দেখো গ্রামেই বসাইলাম 1 গ্রাম আর 540 দিয়ে গুণ করে দিলাম, তাইলে ক্যালোরি পার গ্রাম, গ্রাম গ্রাম কাটা চলে যাবে, রাইট? এটা গ্রামে বসাইছি, এটা ক্যালোরি পার গ্রামে বসাইছি, তাহলে পার গ্রাম আর গ্রাম কাটা চলে গেলে উপরে থাকলো ক্যালোরি, এটা থাকলো ক্যালোরি। আর নিচে কত বলতেছে 100°C, তার মানে 373 দিয়ে ভাগ ভাগ করে দাও, কত চলে আসে দেখি একটু। 540 ডিভাইডেড বাই 373 কত চলে আসতেছে 1.45 1.45 ক্যালোরি পার কেলভিন। ঠিক আছে, এত ক্যালোরি পার কেলভিন, এটা চলে আসলো আমাদের আনসার। সহজ জিনিস। তাহলে কই এই যে বি নাম্বারটা, এটা দিলে হবে সঠিক উত্তর। তাহলে একটা জিনিস দেখো, এন্ট্রপির পার্থক্য জানতে চাইছে অনেকেই, আবার এটা নিয়ে প্যাচ খেয়ে যেতে পারো। তো এই নিয়ে প্যাচ খাওয়ানোর কিছু নাই, এটা এবং ওইটার মধ্যকার এন্ট্রপির পার্থক্য কত। পার্থক্য মানে হইলো গিয়ে জাস্ট মানটা বাইর করে দিবা, মাইনাস নিয়ে তোমার আসলে কোনো ধরনের মাথা ঘামানোর দরকারই নেই, খালি মানটাই জানতে চাচ্ছে পার্থক্য কত। 2 আর 5 এর পার্থক্য কত, 3 না -3? 3। ঠিক আছে, এইটুক মাথায় রাখবা। পরেরটা, সীসার গলনাঙ্ক এত °C এবং সীসার গলনের লিন তাপ, এই যে ক্যালোরি পার গ্রাম দিছে। লিন তাপ মানে কি? সুপ্ত তাপ, তার মানে ইট মিনস সুপ্ত তাপ। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখতে হবে। হইলে 4 গ্রাম মোল সীসা গলাতে এন্ট্রপির পরিবর্তন কত হবে? আচ্ছা, এইটুক যদি বুঝি, দেখো অঙ্কটাতে বলতেছে কি, যে সীসার গলনাঙ্ক দেওয়া আছে, সীসা গলনের লিন তাপ এত ক্যালোরি পার গ্রাম, 4 গ্রাম মোল দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কিভাবে হিসাব করতে পারি? সোজা সাপটা হিসাব আসলে দেখো, যে তোমার ডেল্টা এস যেটাকে বলতেছি, তোমার ডেল্টা এস ইজ ইকুয়াল টু এম। এম কত ছিল? 4 গ্রাম মোল, তাই তো? আচ্ছা, তো 4 গ্রাম মোল যেহেতু দেওয়া আছে, আমরা বসায় দিলাম 4 ইন্টু তোমার, এরপরে লিন তাপ দেওয়া আছে 5.86, একেবারে সুন্দর ক্যালোরি পার গ্রাম। তাহলে 5.86 ক্যালোরি পার গ্রাম, এটাও হয়ে গেল। দেন তোমার নিচে বসবে হলো গিয়ে 327°C, তার মানে এটা কত হয়ে যাবে? 327 প্লাস 273 বসায় দাও, একটু দেখো কত আসে। কত আসে একটু চেক করো। তাহলে এটা চলে আসবে 4 ইন্টু 5.86 ডিভাইডেড বাই 327 প্লাস 273। তাহলে এটার যে আনসার আসে, আনসারটা খুব সুন্দর, 0.039 0.039 তোমার ক্যালোরি পার কেলভিন। অবভিয়াসলি এখানে দেখে আবার ওরা আরো একটা সুন্দর কাজ করছে। এখানে কি সুন্দর কাজ করছে? সুন্দর কাজটা করছে, এখানে নান অফ দিস নামেও একটা অপশন দিয়ে রাখছে। ঠিক আছে, সো এই নান অফ দিস নামেও যখন অপশন দিয়ে রাখছে, তো মানে খুবই স্বাভাবিক তুমি টেম্পটেড হবা যে নান অফ দিস দাগায় দিই। বাট এখানে একটা কাহিনী আছে, দেখো 4 গ্রাম মোল দিছে, গ্রামের সাথে একটা মোল গুণ করা আছে। ঠিক আছে, এখানে একটা প্যাচ লাগাই দিছে, গ্রামের সাথে একটা মোল গুণ করা আছে, পার না কিন্তু। ব্যাপারটা অনেকটা এরকম করে চিন্তা করতে পারো, 4 গ্রাম ইন্টু 1 মোল, ব্যাপারটা অনেকটা এরকম করে দিছে, ইন্টু 1 মোল করে দিছে। তাহলে এখন তুমি চিন্তা করো, এটা যখন করছে, তাহলে তোমার ইউনিট তো কাটা যাচ্ছে না, এখানে একটা মোল থেকে যাচ্ছে, তাই না? সো বুঝতেই পারতেছো যে এই অ্যাপ্রোচটাতে একটা ঘাপলা আছে, রাইট? তাহলে এখন আমি কি করব? আমি জাস্ট তোমার পরীক্ষার হলে মেন্টালিটি করতেছি, তুমি যদি একক জানো তাহলে তো ভালোই, বাট সচরাচর আমরা এই একক দেখে অভ্যস্ত না। আচ্ছা, তুমি চিন্তা করো, যেটা হইতেছে যে এই 4 গ্রাম ইন্টু 1 মোল, এখানে দেখো পারমাণবিক ওজন দিয়ে দিছে 207,
সো এটা যেহেতু দিয়ে দিছে, আমি জাস্ট সুন্দর করে যেটা করতে পারি 4 ইনটু এটাকে কি বানায় দেওয়া যাবে একেবারে ডিরেক্টলি যদি করি, তাহলে 207 এত গ্রাম হয়ে গেল, কাহিনী শেষ। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, এখান থেকে এখন বাকিটুকু ক্যালকুলেট করা খুব একটা কঠিন কিছু না। তাহলে আমি কি করব, আমি খুব সহজে করব যেটা, ডেল্টা এস ইজ ইকুয়াল টু এম এর জায়গায় জাস্ট 4 ইন্টু 207 বসবে, 4 ইন্টু 207। ঠিক আছে, এই গ্রাম মোল মানে আসলে মোল, সোজা বাংলা কথা বুঝাইতে পারছি, 1 গ্রাম মোল মানে আসলে 1 মোলের কথা বলতেছে। সো 4 ইন্টু 207 ইন্টু কত বসবে 5.86, তার সাথে নিচে চলে আসবে হলো 327, যদিও এটা 600 লিখে দিলেই পারি আমি একবারে, বাট আমি বারবার ভেঙে ভেঙে দেখাইতে চাচ্ছি। তো এটার আনসার তখন আসে আসলে 8.08, যদি চেক করো 8.08 জুল পার কেলভিন, যেটা আলটিমেটলি 8.1 হিসাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কিন্তু আছে আসলে এখানে, এ নাম্বারটা, এটা হবে আমাদের সঠিক উত্তর। চলে যাবো তাহলে পরের অঙ্কে, এটাতে বলতেছে একটা ইলেকট্রিক কেটলির সাহায্যে 2 কেজি পানির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হয়েছে, এন্ট্রপির পরিবর্তন কত এটা দিয়ে দেওয়া আছে। সো এইটা তো একেবারে মামুলি অঙ্ক, এতক্ষণ ধরে 2 স্টেপ 3 স্টেপের অঙ্ক করে আসছি, এখানে জাস্ট ডেল্টা এস বাইর করা। সো ডেল্টা এস কত হবে, এম হইলো গিয়ে 2 কেজি, এস হইলো 4200, লন কত থেকে কত 25 থেকে 80-তে, তাহলে 80-তে গেলে কত হবে 273 যোগ 80 যদি করো 353 হবে, 353, আর 25 ডিগ্রি ছিল তার মানে 298, তাই তো? তাইলে 2 ইন্টু 4200 তোমার ইন্টু লন, উপরে হইলো 353, নিচে হইলো 298, সব মিলায় আনসার আসতেছে 1422.75, 1422.75 জুল পার কেলভিন। ডান। দেখো বুয়েট 21-22-এ 10 মার্ক, 10টা মার্কের মতো জন্য এই এক লাইনের অঙ্কটা আসছে। সো অবশ্যই অবশ্যই বুয়েটে মার্কস তোলা অনেক ইজি, মাথায় রাখতে হবে, কারণ তুমি যদি বইয়ের জিনিস পারো অবশ্যই পারো। আমরা যেটা করি আসলে কি করি বলতো, পড়াশোনা করার সময় অনেক কঠিন কঠিন জিনিসপত্র পড়তে হবে, বইয়ের তো অনেক কঠিন কোশ্চেন হয়, এই চিন্তা করে মাথাকে একেবারে আউলায় ঝাউলায় ফেলি। ঠিক আছে, এটা করা উচিত না, একদম উচিত না। বইয়ের জিনিসপত্র ভালো করে পারো, সহজ সহজ জিনিস পড়ো, যা পড়ে আসছো ভাই ওইটুকু পড়ো। 3 সাবজেক্টের স্কোয়ার নলেজ নিয়ে যদি তুমি পরীক্ষার হলে যাইতে পারবো, তুমি মানে পারো, পরীক্ষায় অবশ্যই তুমি এস করবা, খুব ভালো জিনিস। ঠিক আছে, বাট তুমি এই যে এইরা জিনিসপত্র পড়া এগুলো একটু কমাই দিতে হবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলো, তাইলে এন্ট্রপির পরিবর্তন। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফ আছে, একটু চিন্তা করো, 0 ডিগ্রি সেলসিয়াস আইস আছে, 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার হবে, কয়টা স্টেপ দেখি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হবে, আরো একটা স্টেপ 100 ডিগ্রি সেলসিয়াসের ব্যাপার হবে, এবং সবকিছু যেহেতু পানি দিয়ে তাই জন্য কোনো ডাটা দেওয়া নেই, সো সব তোমারই বসাইতে হবে। এখানে যখন করতেছো এটার জন্য ডেল্টা এস ওয়ান ইজ ইকুয়াল টু এম হইলো 1 কেজি, এস হইলো বরফের জন্য, বরফ কিন্তু এই পুরা ফেজটাই বরফ, সো এটা 2100 বসাইতে হবে আমি যেরকম বলছিলাম, লন, তাহলে সরি 1 সেকেন্ড, এখানে তো বরফের তো ইয়েই হয়নি, বরফ তো হিট গ্রহণ করে নাই, তাহলে জাস্ট গলছে, সো আমি জাস্ট ডিরেক্টলি লিখে দিব ডেল্টা এস ওয়ান ইজ ইকুয়াল টু 0 থেকে 0, জাস্ট আইস থেকে ওয়াটার হয়েছে, সো 1 কেজি 3.36 10 টু দি পাওয়ার 5, এটাই তো ছিল তাই না, একটু আগে আমরা দেখছিলাম। আর নিচে হবে 273, তাহলে কত আসতেছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 273, আনসার চলে আসতেছে 1230.77, 1230.77 জুল পার কেলভিন। ভালো কথা। 2 নাম্বার স্টেজে ডেল্টা এস টু কত লাগে, এটাতে তাইলে দেখো পানিটারই টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে এম হইলো 1 কেজি, 4200 হইলো পানির আপেক্ষিক তাপ, লন 273 থেকে 373 এ গেছে, হিসাব করে নাও কত হয়, 4200 ইন্টু লন
373 বাই 273 কত আসতেছে 1310.85 1310.85 জুল পার কেলভিন। ডান। ফাইনালি রইল বাকি ডেল্টা এস 3 থার্ড স্টেজে। এখানে আবার হলো গিয়া পানি থেকে বাষ্প হইতেছে, সো বাষ্পীভবনের সুপ্ত তাপ লাগবে। এম হইলো 1 আর এস মানে এলভি যেহেতু দেওয়া নাই মুখস্থ রাখতে হবে 2.268 ইন্টু 10⁶, 8টা মুখস্থ রাখলে রাখলা, না রাখলে নাই, সমস্যা নাই। আর নিচে হবে 373, এটা ফিক্সড। তাহলে কত হয় দেখো একটু, 2.268 ইন্টু 10⁶ বাই 373, 6080.43, 6080.43। সো এই যদি হয় ফাইনালি, তাইলে আমি ডেল্টা এস 1, ডেল্টা এস 2, ডেল্টা এস 3 তিনটাকে যোগ করে দিয়ে বলতে পারবো টোটাল ডেল্টা এস তাইলে হবে ডেল্টা এস 1 প্লাস ডেল্টা এস 2 প্লাস ডেল্টা এস 3। তিনটা যোগ করি তাইলে 1230.77 যোগ 1310.85 যোগ 6080.43, তাহলে কত আসতেছে সব মিলে 8622 সরি 622.05 এত জুল পার কেলভিন। সো দেখো আমি শুরুতেই বলছিলাম তোমাদেরকে যে অঙ্ক কিন্তু এখানে একই প্যাটার্নের, একই অঙ্ক বারবার করতেছি। সো কোনোটাতে 2 স্টেপ, কোনোটাতে 3 স্টেপ, কোনোটাতে আবার সহজ হয়ে গেলে 1 স্টেপ। সো তুমি যদি আসলে বেসিক আইডিয়াটা বুঝো, শুরুতে আমরা অনেকগুলো কঠিন কঠিন জিনিসপত্র দেখছি বা হয়তো দু একটা নতুন ইকুয়েশনও দেখছি, বাট তুমি যদি বইয়ের মধ্যে যতটুকু আছে ওইটুকু বুঝো, যা যা কোশ্চেন আসছে এগুলো করতে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। হয়তো বইয়ে কোনো জায়গায় কোনো একটা কোশ্চেন আসছে যেখানে 4টা স্টেপ 5টা স্টেপও আছে, সো সেগুলা তুমি কিন্তু আলটিমেটলি এটা পারলে বাকি সবগুলোই পারবা, একটা পারলে সবগুলোই পারা যায়, অঙ্কগুলা কমন। সো মোটামুটি গত বাধা জিনিসপত্র এই চ্যাপ্টারের মার্কামারা যা যা ছিল শেষ, আর কিছু খুচরা টপিক রয়ে গেছে যেগুলো 9-10 এর ছোট ক্লাসে পড়ছিলাম, সেগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে কথাবার্তা বলে এই চ্যাপ্টারের মাস্টার ক্লাস আস্তে আস্তে ইতি টানবো আর কি। সো ভালো করে পড়াশোনা করতে থাকো, যা যা পড়াইছি সেই সব জিনিসপত্র খুব ভালো করে মানে আবার রিভিউ করতে থাকো, দেখবা আলটিমেটলি কিন্তু এই তাপগতিবিদ্যার মতো কঠিন একটা চ্যাপ্টার তোমার দখলে চলে আসবে। দেখা হবে পরের লেকচারটাতে আবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।